দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় সরাসরি আয়োজনে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে প্রতি রাতে আলাপ করি। দিনের শিরোনামগুলো প্রথমে বলি এবং এরপরে আমরা আজকেও রাজনৈতিক প্রসঙ্গে আলাপ করব। শুরুতেই শিরোনামগুলো বলছি যে নিষেধাজ্ঞা আনতে ব্যর্থ হয়েছে বিএনপি। এই অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। বিএনপি এই নিষেধাজ্ঞা আনার জন্য অপেক্ষা করছিল বলে তার অভিযোগ। বিদেশে গ্রহণযোগ্যতা পাচ্ছে না সরকার, এই মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তারা আজকে সমাবেশ করেছেন নয়াপল্টনে এবং সেখানে তারা বলেছেন যে প্রযুক্তির ব্যবহারে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিষয় নিয়ে আজকে প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন যে প্রযুক্তি ব্যবহার করে সন্ত্রাস করা হচ্ছে এবং জঙ্গিবাদের ধারাও পাল্টে গেছে। তিনি এটাও বলেছেন যে ব্যাংকের কোনো তারল্য সংকট নেই, টাকার কোনো সংকট নেই, পর্যাপ্ত টাকা রয়েছে। এটি প্রধানমন্ত্রীর বক্তব্য। যথাযথভাবে প্রতিহত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। অবশ্য যারা সহিংসতা করছেন বা যারা সরকার বিরোধী আন্দোলনে যুক্ত আছেন তাদেরকেও প্রতিহত করার তাগিদ তিনি দিয়েছেন। দিনের অন্যান্য খবরগুলোর মধ্যে রয়েছে জামাতে ইসলামীর আমিরকে ডক্টর শফিক, তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জঙ্গিবাদের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে এবং মামলাও হয়েছে। আজকে খুবই দুর্দান্ত সেমিফাইনাল। আর্জেন্টিনার সামনে দাঁড়াবে ক্রোয়েশিয়া। স্বাভাবিকভাবেই মেসিকে নিয়ে উন্মাদনা আছে। দেখা যাক, খেলা শুরু হবে রাত 1টায়, সেটি খবর। তবে তার আগে আমরা রাতে আজকে মধ্যরাতেই আমরা পদার্পণ করব 14ই ডিসেম্বরে, স্বাধীনতার সূচনার লগ্নে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হানাদাররা কেড়ে নিয়েছিল, এই জাতিকে যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য তারা শেষ ছোবল মেরেছিল। সেই 14 ডিসেম্বরের মধ্যরাতে আমরা চলে আসবো কিছুক্ষণের মধ্যে। তাদের প্রতি, সেই সূর্য সন্তানদের প্রতি, সেই বুদ্ধিজীবীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এই শ্রদ্ধা জানিয়ে আমরা আলাপে যাব। শুরুতে পরিচিত হব আমাদের দুজন অতিথির সঙ্গে। স্টুডিওতে আছেন জনাব ফায়াজুল হক রাজু, নেতা বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত আপনাকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির সদস্য। রয়েছেন জনাব জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। স্বাগত আপনাদের দুজনকে। শুরু করছি জনাব জুনায়েদ সাকির কাছ থেকে আপনি শুরু করতে চাই। সাম্প্রতিক যে রাজনৈতিক যে ডামাডোল, 10 তারিখ পেরিয়ে গেছে, এখন আমরা 14 তারিখে পদার্পণ করছি। এক ধরনের বিরোধী দলের মধ্যে এক ধরনের প্রত্যাশা, এক ধরনের সরকার বিরোধী চিন্তা, আবার অন্যদিকে বিরোধী দলের যে কার্যক্রম সেগুলোকে আইনসম্মত নয়, তারা সহিংসতা উস্কে দেওয়ার জন্য তারা নানা ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বলে সরকারের অভিযোগ। পার্লামেন্ট থেকে বিরোধী দলের বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগ। আসলে রাজনৈতিক ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে? আপনারা তো একটি দলের সঙ্গে মোটামুটি আপনাদের মিত্রতা বা আপনাদের যোগাযোগ তৈরি হয়েছে, আপনারা কি মনে করছেন এই পরিস্থিতিতে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ আলোচক রাজু ভাই সহ যারা দেখছেন তাদের সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। রাজনীতি একটা আন্দোলনমুখী আমি মনে করি, এবং এটা আন্দোলনমুখী হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কেননা যারা আমরা মনে করি যে, এবং বাংলাদেশের জনগণেরও এটা আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা বোঝার জন্য রাজনৈতিক সভা সমাবেশ যেমন আছে, সেখানে এসেও মানুষ নানা শত বাধা আমি বলবো যে কি ধরনের বাধা দেওয়া হয়েছে নজিরবিহীন। চেকপোস্ট বসিয়ে তারপর মোবাইল চেক করা হচ্ছে, ফেসবুকে ঘুরছে যে আপনার ওই 71 সালে যেমন লুঙ্গি চেক করা হতো, এখানে যেমন মোবাইল চেক করে কে আওয়ামী লীগ কে বিএনপি, তারপরে বিএনপি কিংবা বিরোধী দল পাওয়া গেলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটছে। তারপরে ধরুন তো হামলা, মামলা, গ্রেফতার, মহাসচিব পর্যন্ত গ্রেফতার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো নেতা, একটা বৃহৎ রাজনৈতিক দল, তার মহাসচিবকে রাত 3টার সময় গেস্টাপো কায়দায় আপনি তুলে নেবেন। সো ভীতি তৈরি করা। মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য সহ যেভাবে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তারপরে তো ধরুন আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি যে পুরো এই স্থান নাটকটা সরকারই তৈরি করেছিল যাতে সমাবেশটাকে বেআইনি হিসেবে চিহ্নিত করে এই ক্র্যাকডাউনটা করা যায়, এবং সেটাই তারা করেছেন। ভয়াবহ ব্যাপারটা হচ্ছে দুটো দিক। একটা হচ্ছে যে একজন যুবদল কর্মীর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবাকে পিটিয়ে আসা এবং তারপর তার ফলাফল হিসেবে তার মৃত্যুবরণ। এইটা কি, কোন বার্তা আমাদেরকে দেয়, কোন সময়কে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমরা কোন দেশে বসবাস করছি?
তারপর ধরুন এমনকি খোদ মানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন যে যারা লাঠি নিয়ে আসবে হাত ভেঙে দিতে হবে কিংবা হাত পুড়িয়ে দিতে হবে, কিংবা ইভেন মিডিয়া সম্পর্কে তিনি যা বলেছেন, এটি কি আওয়ামী লীগের মতো দলের জন্য কোনো গৌরবের ব্যাপার? আমি তো বিস্মিত। তো ধরুন এই রকম জায়গা আছে। এমনকি ধরুন আওয়ামী লীগ 10 তারিখেই যে সমাবেশটা করেছে সেইখানে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে আওয়ামী লীগের নেতারা মানে গণতন্ত্র মঞ্চের, এমনকি জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের নাম করে, গণতন্ত্র মঞ্চের নেতাদের নাম করে বলছেন তাদের একটা মায়ের পাওনা আছে, পেন্ডিং আছে। তো এইটা তো প্রধানমন্ত্রী যে আজকে বলেছেন যে যারা সহিংসতা উস্কে দিচ্ছে কিংবা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তো সহিংসতা তো আমরা দেখলাম রাষ্ট্র উস্কে দিচ্ছে। একটা পলিটিক্যাল পার্টির অফিসে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, ভাই পার্টি তো আপনারাও করেন তাই না? তো এই যে তাণ্ডব করে আসলো পুলিশ, তো এই তাণ্ডবটা তো একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। তো সুতরাং সন্ত্রাস করছে আমরা দেখছি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী, তাকে ব্যবহার করা হচ্ছে এই ধরনের কাজে, বেআইনি কাজে। 2 নম্বর হচ্ছে সরকার দলীয় নানান লোকেরা একেবারে এখন গুন্ডা সেজে বিভিন্ন বাড়িতে হামলা করছে, রাস্তাঘাটে হামলা করছে। সুতরাং উস্কে দেওয়ার কাজটি যদি আমি দেখি স্পষ্টত গত কয়েক মাস ধরে আমরা যা দেখতে পাচ্ছি, এই সময়ের ক্ষেত্রে যদি আমরা বলি স্পষ্টতই সরকার দলীয় এবং রাষ্ট্রের দিক থেকে এটা হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো পথ রাখা হচ্ছে না। আমাদের বিরোধী দলের দাবিটা কি? বিএনপিও যেমন পরিষ্কার করেছে, আমরা আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চ পরিষ্কার করেছি আমরা যে বাংলাদেশে এটা প্রমাণিত হয়েছে যে দাবি 1995 সালে আওয়ামী লীগ করেছিল, সেইটা এখন আওয়ামী লীগের অধীনে 14 এবং 18 নির্বাচনের পরে এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন, এই সরকারের অধীনে তো নাই। বিদ্যমান সংবিধান বজায় থাকলে কোনো দলীয় সরকার এই ব্যবস্থার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কাজেই আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের সাংবিধানিক কাঠামো, আরেকটা হচ্ছে আমাদের সংবিধানের ক্ষমতা কাঠামোর সংস্কার। এটা বিষয়ে হয়তো আমি আমার বিস্তারিতভাবে একটু বলতে চাই, কিন্তু এই যে সংস্কার সেটা করতে হবে। এই পরিবর্তনটা করার জন্য সরকারের পদত্যাগ করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যারা নির্বাচন করবেন, এবং একই সাথে এই রাজনৈতিক উত্তরণের রুলস অফ দি গেম ঠিক করার জন্য, রাজনীতি বাংলাদেশে কিভাবে চলবে, নতুন বন্দোবস্তটা কি, সেইটা ঠিক করার জন্য একটা ঐক্যমত্য তৈরি করবে। এইটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ। আওয়ামী লীগকে বাছাই করতে হবে তারা এই পথে হাঁটবেন নাকি জনগণকে এইভাবে দমন পীড়ন করে আসলে জনগণকে বাধ্য করবেন একটা আওয়ামী লীগ তো আপনাদের প্রেসক্রিপশনে চলছে না। আওয়ামী লীগ অভিযুক্ত হচ্ছে যে একটা চরম মনোভাব সরকার দেখিয়েছে বিরোধী দলের আন্দোলন বা কর্মসূচিকে ঘিরে। ধন্যবাদ আপনাকে জহির ভাই, আপনার সাথে জুনায়েদ সাকিকে স্বাগতম এবং শুভেচ্ছা, এবং সেই সাথে এনটিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম। আমি জুনায়েদ সাকির কথা মনোযোগের সঙ্গে শুনছিলাম, সে সবসময় ভালো বলে এবং অত্যন্ত স্বাধীনচেতা টাইপের একজন নেতা, আই মাস্ট সে। সো মাশাআল্লাহ ভালো বলেছে। আমি কিছু ডিফার করি সঙ্গত কারণে, আমি সেটা বলছি। দেখেন, আমাদের এখানে হচ্ছে কি, মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোর অফ দ্য ডিজিজ কোথায়। হ্যাঁ, একটা অসুখের যে মানে সুপ্ত যে জায়গাটা সেটি কোথায়। শুধু উপর দিয়ে প্যারাসিটামল খাওয়ালে কিন্তু অনেক অসুখ যায় না, আপনাকে অ্যান্টিবায়োটিক কোর্স অথবা লং ড্রন কোনো প্রেসক্রিপশনে যেতে হয়। আমাদের রাজনীতিটা 50 বছরে যদি দেখেন অনেক ডামাডোল পেরিয়ে এই পর্যন্ত এসেছে, কিন্তু প্রতিহিংসাপরায়ণ রাজনীতির যে একটা সূচনা সেটা কিন্তু হয়েছে। আমি মানে বিশেষ ব্যক্তি বা বিশেষ দলকে এইভাবে আজকে ঘাটাঘাটি করে বলতে চাই না, সবই জানা। ইতিহাসটা আমাদের একটা অতীত ইতিহাস খুবই ন্যাক্কারজনক, খুবই জঘন্য, হত্যাযজ্ঞ থেকে শুরু করে নির্মমতার চরমে গিয়েছিল। সেখান থেকে কিন্তু আমরা বের হওয়ার চেষ্টা করছি। বের যে হয়ে গেছি সেটা আমি বলবো না, সেই দাবি আমি করবো না, সেটা মিথ্যা হবে। আমাদের ভিতরে সাংঘর্ষিক একটি জায়গা আছে, এটা কিন্তু দেখাই যায়, এবং এর পিছনের কারণগুলো যদি আমরা অনুসন্ধান না করি এবং সেগুলোকে যদি অ্যাড্রেস না করি, অ্যাজ আই সেড একটু আগে এখনই, যে কোর অফ দ্য ডিজিজের যে মূল জায়গা, সেই জায়গায় যদি ইফ ইউ ক্যানট পিন পয়েন্ট দ্যাট, ওটা যদি না করেন আপনি কিন্তু এই একটা ইয়েতে ভিশাস সাইকেলে থাকতেই থাকবেন। তো এইখানে একটা সিরিয়াসলি একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, এবং সেটার জন্য কিন্তু সকলের, কিন্তু আমরা একটা ওই যে ইয়ে করেছি যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা যায় না, সেটা আমরা সকলেই পড়েছি। আমরা কবে আমাদের এই বা আমাদের অর্ধশতক পেরিয়ে আমরা আরো নতুন পথে যাত্রা শুরু করছি। ডাক্তারকেও আসতে হবে, রোগীকেও বাঁচতে হবে। হ্যাঁ, দ্য চ্যালেঞ্জ ইজ অ্যাজ সাচ। চ্যালেঞ্জটা কিন্তু অনেকটা ওরকম, ডাক্তারকে আসতেই হবে, রোগীকেও বাঁচতে হবে। তার কারণটা হচ্ছে দেশকেও বাঁচাতে হবে, রাজনীতিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। এখন এই জায়গায় আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আমি সেই কথাটি বলতে চাচ্ছিলাম যে সকলের যদি সম্মিলিত প্রয়াস না থাকে এবং সদিচ্ছা, সেটা রিফ্লেকশন না থাকে, আপনি গ্রেনেড হামলা করে মানে আচানক একটা অন্যতম পুরনো রাজনৈতিক দল এবং তার প্রধান বিরোধী দল তৎকালীন
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একটা এন্টায়ার যে তাদের যে লিডারশিপ এন্টায়ার একটা ট্রাকে অবস্থিত, যদি ট্রাকটা যদি সেদিন ব্লাস্ট করতো, আমি শেষ করি, আমি বলছি যে একটু ক্রোনোলজি বলি, মানে ঘুরে ফিরে হয় কি আসলে সাহায্য করছি, সেটা হচ্ছে একটা লিগ্যাল ম্যাটার, সে দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড উইথ দ্য মানে কি বলে যে লিগ্যাল সিস্টেম, সেটা অবশ্যই হওয়া উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে এই যে আপনার কি বলে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, সেটা তো মানে ওইটাকে বারবার সেই উদাহরণ দৃষ্টি এনে আমি যাচ্ছি কিভাবে করব, মানে কি আমি সেই জন্য বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ কিন্তু বারবার, আওয়ামী লীগ পার্টিকুলারলি ইতিহাস ঘাটেন 54 সাল থেকে শুরু হয়েছে আওয়ামী লীগকে অবমাননা করার, আওয়ামী লীগকে তার মানে তার যে জায়গায় থাকার কথা সেখান থেকে ফেলে দেওয়ার, উপড়ে ফেলার, আপনার এইটা শুরু হয়েছে 54 সাল থেকে। যুক্তফ্রন্টের নির্বাচনটি হয়েছিল, কিন্তু এটা একটা ইতিহাসের টার্নিং পয়েন্ট। আমাদের লোকজনরা হয়েছে কি যে যারা রাজনীতি করে তাদের অনেকেই লেখাপড়া করে না বা ইতিহাস ঘাটতে চায় না বা রিভিজিট করতে চায় না। ইতিহাস বারে বারে আপনার দেখা উচিত, এটা না জানলে হয় কি সমস্যা, ক্রোনোলজি জানা উচিত। 54 সালে যুক্তফ্রন্ট ইলেকশনে কি হয়েছিল, একটা 3 নেতা ঐতিহাসিক, শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা ভাসানী, 3 জনের কিন্তু আপনার মনে করেন যে 3মুখী রাজনীতি ছিল অনেকটা আদর্শগত দিক থেকে। তারপরেও জাতির একটা ক্রান্তি লগ্নে তখন পূর্ববঙ্গে অর্থাৎ পূর্ব বাংলায় তারা এক হয়ে গেল এবং এক মঞ্চে দাঁড়িয়ে গেল, এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন সর্বকনিষ্ঠ নেতা। যাই হোক, এরকম একটা প্ল্যাটফর্ম হলো যার মাধ্যমে তৎকালীন যে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছিল সেই মুসলিম লীগ এবং পাকিস্তানি শাসক গোষ্ঠী, যেই মুসলিম লীগ এই 3 নেতাই করেছেন, এবং 2 জন তো সরাসরি সভাপতি ছিলেন, শেরে বাংলাকে ফজলুল হক সভাপতি ছিলেন এবং গোড়াপত্তন করেছিলেন মুসলিম লীগের 1906 সালে। উনি রিভোল্ট করলেন যে এই মুসলিম লীগের সঙ্গে আর না, কারণ এটা অত্যন্ত একটা বড় ধরনের একটা দানবে পরিণত হয়েছিল এবং পাকিস্তানি তৎকালীন যে শাসক গোষ্ঠী তারা তাকে ইউজ করছিল। সেই জায়গায় মুসলিম লীগকে কিন্তু ব্যাপকভাবে পরাভূত করা, এবং সেটা কিন্তু শেষ। তারপরে মুসলিম লীগ কখনো দাঁড়িয়ে উঠতে পারেনি বাংলার রাজনীতিতে, এবং পরবর্তীতে তারা এইখানে কোনো কিছু করতে পারেনি। কিন্তু দেখা গেল কি কয়েকদিন পরে, মাস 2-2.5 পরে, ওই মুসলিম যুক্তফ্রন্টের যে ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, তাদেরকে কিন্তু রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। এই দিয়ে শুরু হলো কিন্তু হঠকারিতার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি, এবং আপনার ফেয়ার ইলেকশনের মাধ্যমে যে ইলেকশন হলো তৎকালীন সময়, সেটাকে আনফেয়ারনেস দিয়ে আপনার কিন্তু আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হলো। আসেন 73 সালে, 70 সালে ইলেকশনটা দেখেন, বঙ্গবন্ধুকে বঞ্চিত করা হলো, একটা বিশাল জনগোষ্ঠীর দাবি একটা ইলেকশন করলো, ওরকম একটা সেট আপের এগেনস্টে, তখন তো মানে রীতিমতো সেমি মার্শাল ল চলছিল এই জায়গায়, সেখানে ইলেকশন করে তারপর তখন কিন্তু তখন আমি শেষ করি না, দর্শকরা বুঝবে না আমি কেন বললাম, এত পিছনে কেন গেলাম, না এত পিছনে কেন গেলাম। ওই যে আমি প্রথমেই বলেছি যে ডিজিজের একদম গোড়ায় যেতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু রিপিটিং অফ দি এরর্স হবে, বারে বারে একই ভুল হবে। 70 সালে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা যেতে দেওয়া হয় নাই, দেশ স্বাধীন হয়ে গেল। 73 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে 75 সালে ওই একটাতে সরকার ছিল, তখন তো বিএনপি ছিল না, জামাত ইসলামী তো নিষিদ্ধই ছিল। তার মানে মেইন স্ট্রিম পার্টি বলতে আওয়ামী লীগই ছিল, খুব ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি দল ছিল, যা পার্লামেন্টে বড় কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। তাহলে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে কিন্তু একটা 73 সালের ইলেকশনে তো খুব একটা বড় কথা নাই, এটা ফেয়ার ইলেকশন হয়েছিল মোটামুটি তখনকার তৎকালীন সময়। তো আপনি আনফেয়ার মিনসের মাধ্যমে তাদেরকে সরাই দিলেন, হত্যাযজ্ঞের মাধ্যমে। তাহলে আবার আসলো আওয়ামী লীগের উপর খড়গ, আবার আসলো আপনার এরপরে 21 বছর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল। কই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গেছে আন্দোলন করে, সংগ্রাম করে, কিন্তু আওয়ামী লীগকে কি কখনো বলা হয়েছে যে উই আর সরি? আওয়ামী লীগকে কখনো কি ক্ষতিপূরণের কথা বলা হয়েছে? রাজনৈতিক ক্ষতিপূরণ, রাজনৈতিক কোনো পলিটিক্যাল কম্পেনসেশন দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। এগুলো যদি না দেওয়া হয়, কিসের ভিত্তিতে আপনি হাউ ক্যান ইউ ব্রিজ দ্য গ্যাপ? জি, তাহলে এখানে আপনি কিভাবে ব্রিজ, মানে এখন জুনায়েদ নিশ্চয়ই বুঝতে পারছে আমি যদি বলবো। আমি ওনার সব কথায় যাব না, ওনার মূল কথাটা হচ্ছে যে একটা রোগের উৎস আছে, সেই উৎসের দিকটা উনি দেখাচ্ছেন যে ঐতিহাসিক, এবং এটা হচ্ছে এখানে বড় 2 দলের মধ্যে বিশ্বাসের ঘাটতি, আস্থার ঘাটতি, তাদের নানান ঘটনা তাদেরকে পরস্পর একটা শত্রুভাবাপন্ন জায়গায় নিয়ে এসেছে। বাট তো তাহলে দেয়ার ইজ নো এন্ড অফ দিস কনফ্রন্টেশন। হ্যাঁ, এটা থেকে যে এই জিনিসটাকে আওয়ামী লীগ না, যারা আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দই হন আর আওয়ামী লীগের পক্ষে বুদ্ধিজীবীরাই হন, তাদের আমি প্রায় টকশোতে এটা দেখতে পাচ্ছি যে তারা বলতে থাকেন যে এই বিশ্বাস দূর করতে হবে, এবং এইটা এমন জায়গায় গিয়েছে যে আপনার এখানে আর কোনো রিকনসিলিয়েশনের পথ তারা কেউ এ পর্যন্ত, অন্তত আমি যাদের সাথে টকশো করেছি, কেউ দেখাতে পারেন না। ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে যেহেতু কোনো রিকনসিলিয়েশন নেই, অতএব কিন্তু আমি বাংলাদেশের রাজনীতির দিকে এটা থিওরি অফ কনভেনিয়েন্স। আওয়ামী লীগ যখনই বলছে, স্বাভাবিকভাবেই সেই পেছনের অতীতের সেই একটা ব্ল্যাক চ্যাপ্টার, যে ক্ষতগুলো, এগুলো রাজনীতিতে আসে, যেগুলো মানে রিকনসিলিয়েবল না,
এই বিষয়গুলো তুলছে এবং এটাই রাজনীতির কোর যেটা ডিজিজ বলে উনি অভিহিত করেছেন, ওইটাকে কোর ডিজিজ হিসেবে আনছেন এবং এই কারণেই সমঝোতা বলেন, সম্প্রীতি বলেন বা এক ধরনের সিস্টেম ডেভেলপিং বলেন, সেইটা বারবার আটকে যায়। আমি কথাটাকে এই জায়গা থেকে বলবো যে সমঝোতা, মীমাংসা, একটা নিয়মতান্ত্রিক সমাধান, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইটাকে চাপা দেওয়ার জন্যই বরং বারে বারে ক্ষতর কথাটাই বলা হচ্ছে। ক্ষত কেন হয়েছে? ক্ষত ইজ দ্য আউটকাম, ক্ষত কিন্তু ফলাফল। আমাদের শাসন ব্যবস্থাটা শুরু থেকে এককেন্দ্রিক। এইখানে সাংবিধানিকভাবে এমন একটা প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন, তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, বাকি সব কিছু তার অধীন। তিনি চাইলে পুরো রাষ্ট্রটাকে নিজের পকেটস্থ করতে পারেন। এই যে ক্ষমতার জবাবদিহিতাহীনতা, ন্যূনতম কোনো ভারসাম্য না থাকা, এইটাই কিন্তু সাহায্য করেছে যে যখন ক্ষমতায় ছিল তাকে নির্বাচন প্রভাবিত করে, ম্যানিপুলেট করে ক্ষমতা চিরস্থায়ী করতে তারা চেষ্টা করেছেন। চেষ্টা যে করতে পেরেছেন, এইটা তারা করতে পেরেছেন বিকজ ক্ষমতা কাঠাটো। এখন এর ফলে যেটা হয়েছে যে সংঘাতগুলো সৃষ্টি হয়েছে এবং সেই সংঘাতগুলোই আমরা ক্ষত হিসেবে দেখছি। এখন সমাধান যদি আপনি ক্ষতর মধ্যে থাকেন তাহলে কখনোই পাবেন না। ক্ষতর জন্য সমাধান হচ্ছে ন্যায় বিচার। তাহলে ন্যায় বিচারের ব্যবস্থা তৈরি করতে হলে আমার ক্ষমতা কাঠামোর একটা গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে বিচার ব্যবস্থা। তাকে স্বাধীন করতে হবে। তাকে স্বাধীন করতে হলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে, কেবল আলাদা করলেই হবে না, উচ্চ আদালতের বিচারক নিয়োগের সুনির্দিষ্ট সাংবিধানিক নীতিমালা থাকতে হবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত। এই জায়গায় আপনি আসুন, সমাধান হবে। 21 আগস্টের বিচার আজ না হোক কাল হবে, কিন্তু আপনি বিচারটাকে, এটা তো অনেক দূরের, মোটেই দূরের ব্যাপার। এটাই বাংলাদেশের এই মুহূর্তের প্রধান লক্ষ্য, সাংবিধানিক সংস্কার করে এক বাংলাদেশের রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করা, নতুন বন্দোবস্তে যাওয়া, এটাই বাংলাদেশের বর্তমান সংগ্রামের মূল লক্ষ্য। শুধু একটা নির্বাচন চাইছে, মোটেই নির্বাচন চাইছে না। বিরোধী দল চাইছে বাংলাদেশে একটা সরকার, বিরোধী দল নির্বাচন চাইছে। নির্বাচনের পরে যে সিস্টেম দিয়ে কথা বলছেন, সেই সিস্টেম ইন্ট্রোডিউস হবে, এই গ্যারান্টি কোথায়? আমি আসছি গ্যারান্টি। প্রথমত সরকারের পদত্যাগ, একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন এবং শাসন ব্যবস্থার বদল, এই তিনটি দাবি মিলে এখন একটা দাবিতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা কেবল সরকারের বদল চাইছি না, সরকারের বদল মানেই হচ্ছে শাসন ব্যবস্থার বদল। এটা ছাড়া নির্বাচন হতে পারবে না, কিন্তু কারণ এই ব্যবস্থার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। ফলে আপনি দেখুন, বন্দোবস্তের প্রশ্নটা যেটা বললাম, বিচার বিভাগ। 2 নম্বর হচ্ছে, আপনি যদি নির্বাচন কমিশন নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রাখেন, তাহলে তিনি যেই নিয়োগ দিক না কেন, ওই তার দলীয় আনুগত্যের নির্বাচন কমিশনই আমরা পাবো। ফলে অ্যাপয়েন্টিং অথরিটি, নিয়োগকর্তা বদলাতে হবে। আমরা বলছি সাংবিধানিক কমিশন করে, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিত্বের সমন্বয়ে সাংবিধানিক কমিশন এই সাংবিধানিক পদগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিবে। যখন এই নিয়োগের কর্তা বদলে যাবে, তখন তার কোনো একক দলের প্রতি লয়াল থাকার কোনো প্রসঙ্গটাই থাকবে না। তৃতীয়ত হচ্ছে, আমাদের এখানে 1 ভোট বেশি পেলে পুরো দেশ আপনাকে সংখ্যানুপাতিক ব্যবস্থায় যেতে হবে, যাতে করে আপনার জনগণের সমস্ত স্তরের ভোটের প্রতিনিধিত্ব থাকে। আমি আবারও বলি, এখনকার বাস্তবতা এটা। আমি আপনাকে একটু বলি, এটা কেন ইউটোপিয়ান না, এই কথা আমি ব্যক্তিগতভাবে আমরা বহুকাল ধরে বলছি, অন্ততপক্ষে আমি বলতে পারি 2011 সাল থেকে আমি নিয়মিত টকশো করি, শত দিন এই আলোচনা আমি তুলেছি। আপনাদের কাছে ইউটোপিয়ান মনে হচ্ছে, কিন্তু বাস্তবতাটা দেখুন যে বিশেষ করে 18 সালের এই নির্বাচনের পরে, এই সব দল একসাথে বৈঠক করার পর প্রধানমন্ত্রী যখন বললেন আমার উপর আস্থা রাখেন, তারপরে যে ভোট ডাকাতির মধ্যরাতের নির্বাচন পেলাম। কেন ইউটোপিয়ান বলছি, আপনারা 90-এর পরে তো সেই 3 জোটের রূপরেখার মধ্যে তো এইসব ভালো ভালো বিষয়, একটা দাবি সিস্টেম ডেভেলপ। আমি আপনাকে বলি, 90-এর পরে 3 জোটের রূপরেখার মধ্যে সংবিধানের সত্যিকার অর্থে সংস্কারের কোনো দাবি ছিল না। ফলাফল হচ্ছে, কিছু রেটরিক্যাল কথাবার্তা দিয়ে তো হবে না, পরিষ্কার করে আজকে রাষ্ট্রের বন্দোবস্তের রূপরেখা তৈরি করতে হবে। সেই জায়গাটাতে আমরা যে ক্ষমতা পরিবর্তনের কথা তো ছিল, হ্যাঁ, ক্ষমতার সুষ্ঠু পরিবর্তন, হস্তান্তরের বিষয়টা তো ছিল, কিন্তু সুষ্ঠু হস্তান্তর কিভাবে হবে তার কোনো পথ ছিল না। নির্বাচন কমিশনের নিয়োগ যদি প্রধানমন্ত্রীর হাতে থাকে, তো উনি যতই ক্ষমতার ওই ক্ষমতা পরিবর্তনের সদা সত্য কথা বলবেন, কিন্তু সত্য কথা বলার ব্যবস্থায় আজকে যে সত্য কথা বললে আমার ফাঁসি বন্ধ হবে কিনা, সেটা কিন্তু কোনো নিশ্চিত আপনি দেন নাই। ফলে আপনি সত্য কথা যদি শুনতে চান, তাহলে সত্য কথা বলার পরে একজন ব্যক্তির নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। সেইটার বন্ধেই আপনি সত্য কথা আশা করতে পারেন। আপনি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ চাইলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়োগ কিভাবে হয় এবং কি ধরনের ক্ষমতা কাঠামোর মধ্যে একটা নির্বাচন কমিশন ফাংশন করে, তার বদল ঘটাতে হবে। সে কারণে আমরা বলছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা বদলাতে হবে, 70 অনুচ্ছেদ বদলাতে হবে আপনাকে
এই যে কক্ষ সেটা কবে আগে কি নির্বাচনের আগে হবে না পরে হবে? এই কথাগুলো আমরা যেমন তুলেছি, এই কথাগুলো বিএনপিও যে ভাবছে সেটা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসছে। আমরা আমাদের দল থেকে তাদের সাথে যখন আমাদের দাবিনামা দিয়েছি এবং এই নিয়ে আলাপ আলোচনা হবে এবং আমরা আশা করি যে একটা আপনাদের মিত্র হিসেবে বিএনপি কি বলে এই ব্যাপারে? বিএনপি এই ব্যাপারে অবশ্যই ইতিবাচকভাবে কথা বলছে এবং এই রাষ্ট্র সংস্কারের বিষয়ে ন্যূনতম একটা অভিন্ন কর্মসূচির ভিত্তিতেই কিন্তু একটা যুগপৎ আন্দোলনের জায়গায় আমরা যাচ্ছি। কাজেই সেই জায়গাটা যখন তৈরি হবে, প্রতিশ্রুতি তো বড় দলগুলো সবসময় দিয়েছে না, প্রতিশ্রুতি এইটা কেবল প্রতিশ্রুতি দেওয়া নয়, কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের প্রতিশ্রুতি যা সুস্পষ্টভাবে একটা রাষ্ট্রের গুণগত বদলানোর কর্মসূচিকে সুস্পষ্ট করে, সেইটা আপনি দিয়ে তারপর বেমালুম সরে গেলে সেটা জনগণ তখন বিচার করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্ন যখন আসছে কোন বাস্তবতায়, একটু শেষ করে এইটা বলে যে এমন একটা বাস্তবতায় যখন 18 সালে ওই ধরনের একটা নিকৃষ্টতম নির্বাচন আমাদের ইতিহাসে আমরা দেখলাম, ফলে আপনি কিন্তু আর এগোতে পারছেন না। হয় আওয়ামী লীগ যা বলছে যে এই জমিদারি চলবে, এটাকে একটা মাত্র ভূমিদব্য ধরবেন, অথবা না আপনি গুণগত রূপান্তরে যাবেন। দুইয়ের মাঝখানে কিন্তু কোনো জায়গা নেই। ফলে গুণগত রূপান্তরের প্রশ্নে বিরোধী দলগুলো এক জায়গায় আসছে। এইটা বিএনপির মতো রাজনৈতিক দল তারা যখন এই বিষয়ে এগিয়ে আসছে, আওয়ামী লীগের সামনে এখন প্রশ্ন তারা কি করবে। তারা যদি এইটাকে নিয়ে আগাতে চায় তাহলে বাংলাদেশের কোনো মীমাংসার পথ নাই। আর যদি ওইটা রক্তক্ষয়ী জায়গায় যাবে। কিন্তু অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ তো এটাকে কেয়ার করছে না, কারণ বিএনপি দেখা যায় যে ওনাদের 7 সংসদ সদস্য পদত্যাগ করলে বিশেষ করি ইমিডিয়েটলি তারা পদত্যাগ করার সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেল, সে গেজেট হয়ে গেল এবং নির্বাচন। ভালো কথা, 1995-96 সালে বিএনপিও প্রথমে অ্যাকসেপ্ট করে নাই। তারপর আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিএনপিও এটা উপলব্ধি করেছে এবং তখন কিন্তু একটা জাতীয় কনসেনসাস তৈরি হয়েছিল। যদিও সেটা সাময়িক সমাধান ছিল, কিন্তু একটা জাতীয় কনসেনসাস তৈরি হয়েছিল। আজকেও আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করছে না, কিন্তু আওয়ামী লীগও জনগণের আন্দোলনের চাপে তাকে আসলে শেষ পর্যন্ত এই জায়গায় আসতে হবে। হয় সে ডিগনিফাইড লেগাসি তৈরি করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখবে, আর না হয় তাকে গণঅভ্যুত্থানের মোকাবেলা করবে। জনাব রাজু, এই যে বিরোধী দল এখন সংসদ, আমরা বলি যে গণতন্ত্র সবসময় একটা বাইসাইকেলের মতো, তো এখানে যত স্মলই হোক না কেন, যত টাইনি হোক না কেন, ওরা কিন্তু এখন আর পার্লামেন্টে নাই। তো কি মনে হয় সরকার? না, আমি এর আগে আপনার টকশোতে বলেছি, আমি খুবই বিনয়ের সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আজকে আপনার অনুষ্ঠানে, যে গণতন্ত্রের ধরেন যদি একটা মানুষের 2টা পা থাকে সেরকম, হ্যাঁ, আপনার একটা মানুষ ডিসেবল হয়ে যায় কিন্তু একটা পা যদি ঠিকমতো কাজ না করে, ডান পা এবং বাম পা। তো আমাদের এখানে গণতন্ত্র কিন্তু বারে বারে হোঁচট খেয়েছে এবং এইখানে আমি মনে করি যে বিএনপির কিছু হঠকারী রাজনীতি তো অবশ্যই ছিল, মানে একের পর এক। যেমন পার্লামেন্টে যখন তারা ছিল, তারা বিরোধী দল হিসাবে তাদের ডিউ রোল যেটা প্লে করার কথা, দে নেভার ট্রাইড দ্যাট। কখনোই তারা চেষ্টা করে, তারা সবসময় দে অপটেড আউট। মানে কি বলতে চাইছে, তারা বেরোয় আসছে এখান থেকে, মানে তাদের দায়িত্বটার সঙ্গে তারা মোটেও তারা আষ্টে পৃষ্ঠে লেগে কাজ করেনি। কিন্তু গণতন্ত্রের এটা কিন্তু একটা বিউটি এবং এটা আপহোল্ড করার জন্য গণতন্ত্রের স্পিরিটটাকে, হ্যাঁ, সেটাকে কিন্তু একটা চর্চার ব্যাপার, কিন্তু সেই জায়গাটা কিন্তু প্র্যাকটিস তারা একদমই করতে পারে নাই এবং ব্যর্থ হয়েছে বেশ কয়েকবার, একবার না 2-3টা টার্মে আমাদের এই সমসাময়িক সময়। এতে হয়েছে কি, গণতন্ত্রের যে ব্যালেন্সিং ফ্যাক্টরগুলো সেটা কিন্তু হোঁচট খেয়েছে। এই যে দেখেন নির্বাচনে যদি 2014 সালে বিএনপি ওইভাবে জ্বালাও পোড়াও না করে, আমি একটা মানে মনে করেন যে তাত্ত্বিকভাবে যদি আজকে বলি যে কি হতে পারতো কি হতে পারতো না, সেটা অনেক বড় হিসাব নিকাশ, অনেক বড় অঙ্ক। কিন্তু যদি তারা জ্বালাও পোড়াওটা না করে ইলেকশনে পার্টিসিপেট করতো, আই এম শিওর তাদের অ্যাটলিস্ট পার্লামেন্টে আরও বেশি বড় ধরনের রিপ্রেজেন্টেশন অর্থাৎ প্রতিনিধিত্ব থাকতো। তাহলে ডেমোক্রেসির যে চলার পথটা, আওয়ামী লীগও তৎকালীন আওয়ামী লীগ একটা চাপের ভিতরে আসতো, বিকজ ছায়া যে মন্ত্রিসভা বা ছায়া যে একটা দল, সেটা যদি পিছিয়ে পিছিয়ে লেগে থাকে, গণতন্ত্রের বিশেষ করে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের, সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। সেই জায়গাটা তারা কিন্তু বারে বারে ব্যর্থ হয়েছে। আপনি কন্টিনিউ করবেন। এই যে সরকার যে আপনারা অভিযোগ করছেন ইনক্রিজিংলি অথরিটেরিয়ান, এই যে অপরচুনিটিসগুলো তখন নেওয়া হয়নি, সিজ করা হয়নি, আপনি কি মনে করেন? 1995 সালে আওয়ামী লীগ, 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ করেনি, 1988 সালের নির্বাচন আওয়ামী লীগ করেনি। তাহলে আওয়ামী লীগও যখন একটা রাজনৈতিক দল নির্বাচনটাকে তামাশায়, আপনি 14 সালে যায়নি, 18 সালে আমরা গিয়েছি না, এবং প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেই তো তিনি যখন নিজে বললেন যে তার উপর আস্থা রাখতে, সুতরাং তার উপর আস্থা রেখেই কিন্তু দেওয়া হলো। সেইখানে যে মধ্যরাতে ভোট দেখা হলো, তারপরে আপনি কি করে বলেন যে 14 সালের নির্বাচনে যাওয়াটা খুব ওয়াইজ ছিল? আমি এখানে একটু কারেক্ট করার চেষ্টা করি। আই মে বি রং, বাট আই উইল ট্রাই। সেটা হচ্ছে যে 2018 ইলেকশনটায় কিন্তু দেখেন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। এখানেও কিন্তু দেখা যায় যে বড় ধরনের ব্যত্যয় হয়েছে মেইন স্ট্রিম যে পলিটিক্যাল অপোজিশন অর্থাৎ বিএনপি, তার কাছ থেকে। দেখেন এক একটা আসনে তৎকালীন সময় আপনি পেপার ঘাটেন, আমি দরকার হলে পেপার নিয়ে আসবো তুলে, আমার কাছে সব একদম রেকর্ড করা অন রেকর্ড, যে তারা
8-10 জন করে ক্যান্ডিডেট দিয়েছে, অ্যান্ড নোবডি নোজ যে কে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট, এরকম টানা পড়েন। আপনার বিএনপির যে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ছিল এহসানুল হক মিলন, তাকে নিয়ে একটা টানা হেঁচড়া, আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এবং সে জানতো না যে সে ক্যান্ডিডেট কি ক্যান্ডিডেট না। পরে দেখা গেল যে তার লোকজনরা বিএনপি অফিস ঘেরাও করেছে ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ নমিনেশনের জন্য। তো এইসব হয়েছে। এতে হয়েছে কি, বিএনপির যারা মাঠ পর্যায়ের কর্মী ছিল, আমি শেষ করি, বিএনপির অবশ্যই এটার উত্তর দিতে পারবে কেন তারা কি করেছে। আমি এটা উপযাচক হওয়ার চেষ্টা করছি, আমি জাস্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স বলছি, একদম মানুষ শুনছে এবং এটা রেকর্ড করে দেখা যাবে, একদম ইটস অল অন রেকর্ডস। সেখানে বিএনপির এজেন্ট দেওয়ার মতো অবস্থা ছিল না। তো এজেন্টদেরকে তো আপনার ঘর থেকে আসতে হবে বের হয়ে। সেই নির্বাচনটা কিন্তু সেইভাবে কিন্তু মেলাইন্ড হয়ে গেল, এবং তাতে করে কি হলো, অতি উৎসাহী কিছু মানুষজন তারা রাতে ভোট দেখ আর দিনে ভোট দেখ, গেমটা ফ্লাড লাইটে হলো না আপনার ইয়েতে হলো, ডে লাইটে হলো, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে মাটি তো ছেড়ে দিয়ে চলে আসছেন, মাঠ যখন ছেড়ে দিয়ে আসবেন বাংলাদেশের মতো রাষ্ট্রে, কিন্তু পলিটিক্যাল পারসেপশন অনুযায়ী আপনারা তো যখন আলোচনা করেন কিছু আসনে, এবং এটা কত পার্সেন্টেজ 2018 ইলেকশনে আপনার যদি ফ্লজ হয়ে থাকে সেটা কত পার্সেন্টেজ সেটা বলেন, এবং এই পার্সেন্টেজে যদি আওয়ামী লীগকে 100-র ভিতরে আপনি 80% ভাবে দায়ী করেন, তাহলে 20% দায়িত্ব বিএনপি নেক। কিন্তু বিএনপি কি আজ পর্যন্ত একবারে বলেছে যে আমাদের 20% দায়িত্ব ছিল বা 20% আমরা দায় নিলাম? কখনো তারা বলে এন্টায়ারলি আওয়ামী লীগের দায়। 2014 সালের জন্য আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। কি দাঁড়াবে? আমি ওনার সাথে, বিনয়ের সাথে আমি একেবারেই দ্বিমত পোষণ করছি। দেখুন, বিএনপি এমন একটা পরিবেশের মধ্যে নির্বাচনে যাওয়া হয়েছে যখন বিপুল রকম দমন পীড়ন, এবং নির্বাচনে যাওয়ার পরে তাদের একেবারে স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে তার মানে তাদের বাকি সকল নেতাদের উপরে কিভাবে হামলা, গ্রেফতার, প্রার্থীদের গ্রেফতার, এই রকম আমরা দেখেছি। 1, 2 নম্বর হচ্ছে একের পর এক বাতিল হচ্ছে নানা অজুহাতে, ফলে তারা 2-3 করে দিয়েছেন, কারণ একজন বাতিল হয়ে গেলে যাতে আরেকজন তাদের থাকেন। এটা বিএনপির কৌশল ছিল। কিন্তু বিএনপি ধরুন এর ফলে যদি জনগণের কাছে, ভোটারের কাছে কোনো তার উইকনেস তৈরি হয়, তাহলে বিএনপির লস। এটা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা কেন? মাথা ব্যথাটা আওয়ামী লীগ কেন করছে? আওয়ামী লীগ যখন সুবিধাজনক অবস্থায় আছে তাহলে তো আরও ফেয়ার ইলেকশন দিয়ে তার ক্রেডিবিলিটি বাড়ানোর কথা। আওয়ামী লীগ এখন বিএনপির উপর দায় চাপিয়ে, মানে কোনো জায়গায় যে শতভাগ মানে ব্যালট স্টাফিং হলো, প্রত্যেকটি কেন্দ্রে যে 50 ভাগের বেশি আগের রাতে ব্যালট স্টাফিং হলো, এই জিনিসগুলো তারা এখন ঢাকতে চেষ্টা করছেন। তারা আসলে বাস্তবত একটা অজুহাত খুঁজছেন, কিন্তু প্রত্যেকটি জায়গায় যেভাবে ব্যালট স্টাফিং হয়েছে এবং তারা আগে থেকে নিজেদের জয় নিশ্চিত করার জন্য প্রতিযোগিতায় নেমেছেন, এই প্রতিযোগিতায় নামার জন্যই বিরোধী দলকে কার্যত করতে পারে। আপনি কি মনে করেন যে বিএনপির মতো দলের এজেন্ট দেওয়ার মানে লোকের অভাব আছে? তা তো নাই। কিন্তু আপনি এজেন্টদেরকে রাখতে দেন নাই। আমরা 2015 সালে নির্বাচন করেছি, 18 সালে নির্বাচন করেছি, আমাদের মতো দলের মানে আমার প্রার্থিতা, আমার নিজের প্রার্থিতা, আমার এজেন্টদেরকে যে বের করে দিয়েছেন, সেটার জায়গাটা কোথায়? ফলে আমরা তো এটা ব্যবহারিক অভিজ্ঞতা থেকে জানি। আপনাদের কথা বললেই তো হবে না, আপনারা এজেন্টদের বের করে দিয়েছেন, আপনারা বরং আরও আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপিকে চিহ্নিত করে আপনারা যেটা করেছেন তাদের এজেন্টকে ঢুকতেই দেন নাই, অথবা আগাম গ্রেফতার করেছেন, অথবা ধরে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দিয়ে এসছেন নির্বাচনের আগে যাতে ঢুকতে না পারে। সুতরাং এই সমস্ত অভিজ্ঞতাগুলো আছে। কাজেই এটা বাংলাদেশে যদি রিকনসিলিয়েশন চান, তাহলে আরও 3 থেকে 5টি নির্বাচন এই নির্বাচনকালীন সরকারের জন্য হতে হবে, অথবা স্থায়ীভাবে আমাদের নির্বাচন 3 থেকে 5টি অন্ততপক্ষে। আর প্রস্তাব হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অন্ততপক্ষে ততদিন পর্যন্ত স্থায়ীভাবে রাখা যতদিন না আমাদের ইনস্টিটিউশনাল কাঠামোগুলো উইদাউট দি গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স ছাড়াই, এমনকি দলীয় সরকার ক্ষমতায় থাকলে তার ইন্টারফারেন্স ছাড়াই অন্যান্য দেশের মতো নির্বাচন করতে সক্ষম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার রাখতে হবে। কিন্তু যদি আমরা ক্ষমতা কাঠামোর বদল না করি, আপনি যেগুলোকে ইউটোপিয়ান বলছেন, আজকে এই জায়গায় যদি আমরা পরিবর্তন না আনি, এগুলো মোটেই কোনো ইউটোপিয়ান না, এগুলোই প্রত্যেকটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। আমি বর্তমান বিদ্যমান বাস্তবতার কথা এখানে একটা শেষ, আমার একটা শেষ কথা বা খুবই প্রাসঙ্গিক কথা, সেটা হচ্ছে যে 2008 ইলেকশনটা কি ছিল? এটা একটা কেয়ারটেকার সরকারের আন্ডার ইলেকশন ছিল। এই ইলেকশনটিকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাই বলেন বিএনপি কি অন রেকর্ড এই ইলেকশনটাকে মেনে নিয়েছিল? মেনে নেয় নাই। তারা যা করেছে পরের দিন থেকে, এবং 2009-এর পর থেকে ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেল সরকার বিরোধী, এবং সেটার ক্রমান্বয়ে 2010, 12, 11-তে এবং 13-তে এসে তো একটা দাবানলে পরিণত হলো। সারা দেশে আপনার আগুন জ্বালাও, আগুন সন্ত্রাস, এটা সেটা অনেক কিছু। অর্থাৎ ফেয়ার ইলেকশনের মাধ্যমে সরকার আসলেও আওয়ামী লীগ থাকলে সেটাকে কিছুতেই বিএনপি মানতে পারে না। এইখানেই সমস্যাটা, এখানেও কিন্তু অ্যাড্রেস করতে হবে। এটা যদি অ্যাড্রেস করতে না পারেন, মানসিকতার যদি পরিবর্তন না আনতে পারেন যে ডিফিট, ইয়েস আই উইল অ্যাকসেপ্ট ডিফিট,
এটা যদি না হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু ডিফিট মেনে নিয়েছিল 2001 সালে। আওয়ামী লীগের সঙ্গে বড় ধরনের বেইমানি করা হয়েছিল ইন দ্য নেম অফ কেয়ারটেকার গভর্নমেন্ট। আওয়ামী লীগ পিসফুল ট্রানজিশন করেছিল পাওয়ারের। জুনায়েদ বলুক আজকে এখানে, বলেন কি ধরনের বেইমানি করা হয়েছিল? বেইমানি মানে ওই যে আপনি একসঙ্গে এসে একটা সেটআপ চেঞ্জ করলেন কিভাবে, যেটার ভারসাম্য নষ্ট হয়ে গেল। জনাব ফায়জুল হক রাজু, তাহলে মানে ওয়ে আউটটা কি এই কনফ্রন্টেশনের শেষ কথায়? আমি জুনায়েদ সাকির সঙ্গে সে কিছু খুবই মানে প্রাজ্ঞ কথা বলেছে, এটা আমি মানে পার্সোনাল ওপিনিয়নে অ্যান্ড ফ্রম দি স্পিরিট অফ ডেমোক্রেটিক নর্মস আমি এটাকে অ্যাকসেপ্ট করি যে একটা স্ট্রাকচারাল রিফর্ম দরকার সমস্ত রাজনীতির ক্ষেত্রে। কারণ আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আরও স্ট্রেনথেন করতে হবে এবং সেটার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ আমাদের দরকার এবং এখনই সময় সেসবের অ্যাড্রেস শুরু করা, মানে ইফ নট টোটালি সেটা করতে পারা। যেমন নির্বাচন কমিশনকে কিন্তু স্ট্রেনথেন করার জন্য কিন্তু একটা ফর্মুলা মোটামুটি যেটা দাঁড়িয়ে, হ্যাঁ অফকোর্স এটাকে আরও বেশি আপনার মানে এটা বাড়ানো যেতে পারে, মানে আরও কোথায় এখানে অ্যাড্রেস করলে এটা আরও বেশি শক্তিশালী হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, মোর ইন্ডিপেন্ডেন্ট হবে, এসব আমরা অ্যাড্রেস করতেই পারি। কিন্তু এইখানে আপনার ও জুডিশিয়ারির কথা বলেছে, আই এগ্রি উইথ হিম ফুললি যে হ্যাঁ জুডিশিয়ারিকে একদম ইন্ডিপেন্ডেন্ট করে ফেলতে হবে। কোনো রকম মানে এটার সঙ্গে লেজিসলেচার অথবা আপনার এক্সিকিউটিভের যে একটা যে দখল করার বা একটা খবরদারি করার যে ব্যাপারগুলো, এগুলাকে সম্পূর্ণভাবে আমাদের শেষ করে ফেলতে হবে, যেন এখানে আর কোনো রকম হস্তক্ষেপের কোনো সুযোগই না থাকে, সেটা এই আমলে হোক আর আগামীর আমলে হোক। বা সম্পূর্ণ হওয়া তো এটাকে আমি ইউটোপিয়ান বলছি, সম্পূর্ণ করা তো দরকার নাই। কিন্তু সেই জায়গায় আপনি 20% দিয়ে শুরু করেন, 10-20% সেই জায়গায় অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির যে ভুলগুলা ছিল অতীতের, হ্যাঁ আজকে এখানে বিএনপির কেউ নাই, তাই তারা হয়তো ডিফেন্ড করতে পারছে না। আমার কাছে ব্যাপারটা বেশি ভালো লাগছে না, আমি যেটা বলতে চাচ্ছি সেই জন্য তারপরেও বলছি যে আমি একটু স্পষ্টভাষী যে বিএনপি অবশ্যই অনেকগুলা ভুল করে এসেছে। আজকের শুধু জ্বালাও পোড়া রাজনীতি বা ওই পার্টি অফিসে 10টা বোম রাখলো কি রাখলো না, এগুলা কিন্তু তার থেকেও বড় অতীত হচ্ছে গিয়ে 2013 সালের যে ঘটনাগুলা, ওইটাকে যদি আপনি বেঞ্চমার্ক হিসাবে দেখেন সহিংসতার, জ্বালাও পোড়াও, হ্যাঁ আপনি বলবেন যে আওয়ামী লীগ একটা বাসে আগুন দিয়েছে, তা আপনি তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন, আপনি চার্জশিট তো করতে পারেন আওয়ামী লীগের একটা নেতার বিরুদ্ধে। এখন আপনি রাষ্ট্র ক্ষমতায় নাই, এখন আপনি বলতেছেন যে ওসব আওয়ামী লীগের লোকরা ওইসব বাস পুড়িয়ে দিয়েছে। মানে এইসব করলে কিন্তু দায়িত্ব এড়ানো যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সহিংসতার রাজনীতি এটা কিন্তু শুরুই হয়েছে ওই 2001 থেকে। দেখেন আপনি 2001 যে আমি একটু আগে বলেছি যে স্পিরিটটা তত্ত্বাবধায়ক সরকারের, এটাকে ধ্বংস করা হয়েছে। তাতে করে আমি আওয়ামী লীগের সারা দেশে দেখেছি যে মানুষ কচুরি পরার নিচে সারা রাত ঠান্ডার ভিতরে, তখন অক্টোবর মাস, মানে গ্রাম দেশে তো অনেক আগে শীত পড়ে যায়, সেখানে আপনার মানুষ লুকিয়েছিল। হিন্দু এলাকাগুলো কিভাবে টর্চার করা হয়েছে চিন্তারও বাইরে, মানে নাম বলতে চাই না এখন, কত মানুষকে যে এইভাবে অত্যাচার করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়গুলা। এবং 2008 তো আপনি মানলেন না, আপনি ডিফিট মানেন না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইলেকশন হয়েছে তো কতগুলা, তো কি হয়েছে সেটা পরবর্তী দেখা গেল যে 111 সৃষ্টি হয়ে যায় তত্ত্বাবধায়কের মাধ্যমে, এবং তারা 2 বছর থাকে। এইবার যদি 5 বছর থাকে আপনি কি করবেন? মানে এগুলো তো বিষয়বস্তু, এগুলো তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং মানুষকে আশ্বস্ত করতে হবে। আর সবচেয়ে বড় কথা, বিএনপি এত আন্দোলনের হুক্কার দিচ্ছে, সরকার পতনে ডাক দিচ্ছে, সমালোচনা করছে, ঠিক আছে ফাইন, ইটস অল ওকে, কিন্তু একবার কি বলেছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে আরেকটা 21শে আগস্ট হবে না, আরেকটা 75-এর 15ই আগস্ট ঘটবে না, অথবা এই যে হিন্দুদের উপর সহিংসতা, জ্বালাও পোড়া এগুলো হবে না, অগ্নিসন্ত্রাস হবে না? এগুলো কিন্তু পরিষ্কার করা দরকার। কারণ আমি যদি একটা ফিয়ার ফ্যাক্টরে থাকি আপনাকে নিয়ে, আমি কিন্তু আপনার সঙ্গে চা খেতেও বসবো না। এটা কিন্তু খুব মানে ধর্তব্যের বিষয়। এগুলাকে যদি আজকে জুনায়েদ বলতে পারে তারা কিভাবে অ্যাড্রেস করবে আমি জানি না। বলবো যে যেমন ধরুন বিএনপি অনেকগুলো ভুল করেছে, এটা আওয়ামী লীগ কিংবা ওনার ধারণা, তেমনি বিএনপিরও ধারণা আছে যে আওয়ামী লীগ এরকম আরও 10টা কি 100টা ভুল করেছে। এই কে কার রাজনৈতিকভাবে ভুল করেছে সেটা তো জনগণের বিচার করার সুযোগ দিতে হবে, সেটাই তো ডেমোক্রেটিক রাজনীতি। ভুলহীন কোনো রাজনীতি তো নাই। তো এখন ধরুন আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিকভাবে ভুল করেছে, ভুল অন্যরাও করতে পারে, এইটাই রাজনীতির মাঠে এগুলো চলে। আবারও আমি বলি যে রুলস অফ দি গেম ঠিক আছে কিনা। 1991 সালে যে আন্দোলনের পরে নির্বাচনটি হলো, সেই নির্বাচন যে মোটামুটিভাবে গ্রহণযোগ্য ছিল সেটা সকলেই একমত ছিলেন, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটাকে সূক্ষ্ম কারচুপি বলেছিল। আচ্ছা, তারপরে আসেন, তারপরে আওয়ামী লীগ মাগুরা ইলেকশনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়কের বিশাল এই জিনিস আনলো, শেষ পর্যন্ত একটা কনসেনসাস হলো, তারপরে তত্ত্বাবধায়ক হলো, সেই তত্ত্বাবধায়কে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আসলো। বিএনপি কিন্তু সেই নির্বাচনকেও তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, অথবা সূক্ষ্ম কারচুপি, বিএনপিও এই জায়গা থেকে তাদের একটা ডিসেন্ট ছিল। তারপরে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ তো রীতিমতো বলেছে ভোট ডাকাতি করে হারিয়ে দেওয়া হয়েছে। এখন
ওই তত্ত্বাবধায়ক সরকারকে যদি আপনি দেখেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও, যেহেতু আপনি প্রধানমন্ত্রী হিসেবে সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে, আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও গিলে খেতে পারেন। এবং তার প্রথম শুরু হয়েছিল ডিসি, এসপি, সচিব থেকে শুরু করে সব আপনি একটা নিজে সাজিয়ে গেছেন। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার এসে সেই আপনার পুরনো সজ্জাটাকে রিশাফল করে, এটাতে এমন মস্ত বড় ক্ষিপ্ত হওয়ার কিছু নাই। মেসেজ যেটাই যাক, সেটা হচ্ছে যে তারপরে 2007-8 কি ঘটলো, ঠিক যেটা 2001-এ ঘটেছিল তার বিপরীতটা ঘটলো। কারণ বিএনপি আবার তখন তারা আওয়ামী লীগ ধারণা করলো যে বিএনপি বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে একেবারে তত্ত্বাবধায়ক প্রধানকে দখল করতে যাচ্ছে। ফলে তারা ওই ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামলো, 1-11 আসলো, তারপরের নির্বাচন ফলো আপ ওইটা হলো, এবং সেটাকে বিএনপি তাদেরকে হারিয়ে দেওয়া নির্বাচন বলে। ভালো কথা। তাহলে প্রবলেমটা কি বেরিয়ে আসলো? যে কেয়ারটেকার ব্যবস্থার সাময়িক সমাধান ছিল এই যে আমাদের ক্ষমতা কাঠামোটা যেটা স্বৈরতান্ত্রিক, ওইটা বজায় থাকার কারণে সে কেয়ারটেকারকেও গিলে খেতে চেষ্টা করেছে এবং সফল হয়েছে। আওয়ামী লীগ কি কেয়ারটেকার ব্যবস্থার কোনো সংস্কার করেছে? আওয়ামী লীগ কি এই ক্ষমতা কাঠামোর কোনো সংস্কার প্রস্তাব করেছে? না করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করে দিল এবং পুরনো ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করে পুরো রাষ্ট্রযন্ত্রটা পকেটে নিল। উনি যে বলেছেন 9 সালের পর থেকে বিএনপি আন্দোলনে নেমে গেছে, এটা একদমই সঠিক নয়। আন্দোলন কিংবা অনাস্থা শুরু হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, যখন আপনি কেয়ারটেকারকে তুলে দিলেন। এখন কেয়ারটেকার তুলে দেওয়ার আদালতকে আপনি ব্যবহার করলেন, কিন্তু আদালত কিন্তু বলেছিল যে দুটো নির্বাচন বিচারপতিদেরকে রাখা যাবে না। তার মানে পার্লামেন্টের উচিত ছিল, এবং পার্লামেন্টে এমনকি সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দা সাজেদা চৌধুরী যারা কমিশনে ছিলেন তারা প্রত্যেকে বলেছেন কেয়ারটেকার থাকা দরকার। হঠাৎ কোন গায়েবী আওয়াজে কেয়ারটেকার বাতিল হয়ে গেল, এবং আপনি যেখানে বাংলাদেশে একটা পলিটিক্যাল কনসেনসাস দিয়ে নিয়ে এসেছিলেন, আপনি পলিটিক্যাল কনসেনসাসকে আদালতে ঢুকিয়ে দিলেন। আপনি রাজনীতি তো চলবে রাজনৈতিক জনগোষ্ঠীর এবং তার প্রতিনিধিত্বের মীমাংসার মধ্য দিয়ে। আপনি যদি পলিটিক্সকে কেবল আদালতে নিয়ে যান, এর মতো এইটা সবসময় সমাধান আনে না। ফলে যে জায়গায় আমরা পরিবর্তনটা করা দরকার, এক, আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার। আমি যেটা বলেছি, হয় স্থায়ীভাবে না, অন্তত পক্ষে 5টা। কিন্তু যদি আমরা ক্ষমতা কাঠামোর বদল না করি, বিচার বিভাগ থেকে শুরু করে সংসদের ক্ষমতার ভারসাম্য, সরকারের ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, 2 কক্ষ তৈরি করে তার ক্ষমতার ভারসাম্য না করলে কি হবে? স্থানীয় সরকার না হলে এই যে জমিদারি চালানো হচ্ছে, 3টা ভয়াবহ ঘটনা ঘটবে। এক, যে ভয়ঙ্কর লুটপাট চলছে, এটা আমাদেরকে ধ্বংসের দিকে নেবে। এই ভয়ঙ্কর নভেম্বরে 30,000 কোটি টাকা একটি ব্যাংক থেকে, একটা গ্রুপ যে 9টা ব্যাংকের মালিক, তারা নিয়ে গেছেন। এই দেশে হিউম্যান রাইটস বলেন, মানুষের অধিকার বলেন থাকবে না। গেস্টাপো কায়দায় যে কোনো রাজনৈতিক দলের যে কোনো নেতাকে আপনি যখন তখন ধরে নিয়ে আসবেন। মোবাইল চেক করা, ব্যক্তিগত অধিকারের কতটুকু পর্যন্ত আপনি ঢুকছেন। তারপর থার্ড হচ্ছে, আপনি এই যে শাসনটাকে জায়েজ করছেন আপনার কতগুলো আইডিওলজিক্যাল নোশন দিয়ে, আপনি এই যে আদর্শ দিয়ে জায়েজ করছেন না, আপনি আসলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন। যা বিপরীত তৈরি করছেন, এর মধ্যে দিয়ে সমাজ ক্রমাগত বিভাজিত হচ্ছে এবং এমনভাবে রাষ্ট্রদলীয়কৃত হচ্ছে যে রাষ্ট্র নিজেই এই বিভাজনের একটা বড় জায়গা, এবং এর ফলে নাগরিকের অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রকে সার্বভৌমত্বের হুমকির মধ্যে ফেলছে। আমরা ভয়াবহ গাড্ডার মধ্যে যাচ্ছি। কাজে আমাদের উত্তরণের পথ এটাই, অথবা জনগণের সামনে একমাত্র কর্তব্য বিপদগুলোর কথা শুনুন। আমাদের দুর্ভাগ্য জানেন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের একটা সিভিল সোসাইটি আছে, অফকোর্স আছে, আমাদের ভিতরে জ্ঞানী গুণী লোকজন আছে, একটা সমাজ আছে, সেটাও বিভাজিত। তারাও এতটাই ডিভাইডেড যে এই যে আজকে জুনায়েদ যে স্ট্রাকচারাল রিফর্মের কথা বলছে, অর্থাৎ কাঠামোগত যে পরিবর্তনের কথা বলছে, এটার অবশ্যই অনেকগুলো দিক আছে এবং এখানে অবশ্যই কিছু কিছু জায়গায় অ্যাড্রেস করা প্রয়োজন এবং এটা সময়ের দাবি। তার মধ্যে কথা বলছি না, কিন্তু সিভিল সোসাইটিও ডিভাইডেড হচ্ছে এই এককেন্দ্রিকতার কারণে। আপনি কিন্তু তাদের সিভিল সোসাইটির জায়গাটা দেখেন, তারা কি রোল প্লে করছে, শেষ করতে হবে। জি, তারা দে আর লুকিং ফরওয়ার্ড টু ফার্দার স্যাংশনস। তো এই যখন অবস্থা হয় এবং বিদেশি রাষ্ট্র স্যাংশন দিবে, তার মাধ্যমে আপনি ক্ষমতায়িত হবেন বা ক্ষমতা আপনার কাঠামোর ভিতরে আপনি ঢুকে যাবেন বা সুপার ইম্পোজ করা হবে আপনাকে, এরকম একটা জায়গায় কিন্তু আমার মনে হয় যে সরকারের মানে অনেক কিছুকে কিন্তু আপনার আমলে নিতে হয় এবং অনেক কিছু কনসিডারেশন করতে হয়, এবং এই যে লিমিটেশন চলে আসে, এই লিমিটেশনের ভিতরে কিন্তু আর তখন কিন্তু এর বাইরে গিয়ে প্লে করাটা বা যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সংকুচিত হয়ে আসে। আমার মনে হয় যে জুনায়েদ এবং তাদের সঙ্গে যারা আছে, তাদের এই সিভিল সোসাইটির ব্যাপারে কিন্তু ভোকাল হওয়া উচিত, কারণ স্যাংশন দিয়ে আর কিছু নাই হোক, বাংলাদেশের কোনো উপকার হবে বলে আমার মনে হয় না। এতে আমাদের আরো ক্ষতি হচ্ছে। একটা বাক্য বলতে চাইছিলাম, বিদেশি শাসনের সহায়তা নিয়ে যদি আপনি একচেটিয়া শাসন কায়েম করেন,
তারপরে যদি কেউ গণতন্ত্রের কথা বলে তো সেইটাকে গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়তা হিসেবে নেওয়ার সমালোচনা করার অধিকার ওনাদের থাকে। ওকে, ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি, ধন্যবাদ জনাব ফায়াজুল হক রাজু। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা। কিছুক্ষণ পরে খেলা শুরু হবে, সবাই খেলা উপভোগ করুন এবং রাজনৈতিক যে সংকট বা রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতা থেকে আলাপ আলোচনার মাধ্যমে সে উত্তরণ ঘটবে, সে আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আমাদের পক্ষ থেকে